নমস্কার বন্ধুরা, আমি পূবালি। পূবিশ প্যাশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমাদের ট্রিপের সেকেন্ড দিন। আমরা কালকে শিটংয়েই ছিলাম। আজ আমরা চলেছি শিটং থেকে যোগীঘাট ও মংপু হয়ে তাগদা ঘুরে রামপুরিয়াটি। রামপুরিয়াটি আজকে আমাদের নাইট স্টে আছে। শিটং 2 এর অন্যতম সেরা ঠিকানা হলো যোগীঘাট। এখন আমরা যোগীঘাট যাচ্ছি। আর রাস্তাটা কত সুন্দর দেখুন, কি সুন্দর ছোট ছোট ঝর্ণা আছে রাস্তার মধ্যে। কিন্তু রাস্তার কন্ডিশন কিন্তু ভালো না, খুব সরু রাস্তা। কিন্তু এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। চারিদিকে সবুজ আর সবুজ, অপূর্ব দৃশ্য। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতেই আমরা এসে পৌঁছালাম যোগীঘাট। প্রায় ৩৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই যোগীঘাট কার্শিয়াং আর মংপু পাহাড়কে যুক্ত করেছে এই যোগীঘাট। আমরা ব্রিজটা ক্রস করছি। ব্রিজটা ক্রস করে রাস্তার অপোজিট সাইডে গিয়ে আমাদের গাড়ি পার্কিং করলো। এটা যোগীঘাট ব্রিজ। জায়গাটা সত্যি খুব সুন্দর, ভীষণ সুন্দর জায়গা। এই যোগীঘাট ব্রিজের পাশাপাশি আর একটা কাঠের পুরানো ব্রিজ আছে দেখুন, কিন্তু ওটা এখন ইউজ করা হয় না, ওটার কন্ডিশন এখন ভালো নেই। 2015 সালে বাবা রামদেব এই ব্রিজটি উদ্বোধন করেছিলেন। হয়তো এই কারণেই এই ব্রিজের নাম যোগীঘাট ব্রিজ। ব্রিজটা এতটাই সুন্দর, আমরা কিন্তু অনেক ফটো নিলাম এই ব্রিজের মধ্যে। সবুজ পাহাড়, স্বচ্ছ নদী আর প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা যোগীঘাট ব্রিজ উত্তরবঙ্গে এক মনোমুগ্ধকর স্থান। ব্রিজের উপর দাঁড়ালে চারপাশের মনোরম দৃশ্য, পাহাড়ি বাতাস আর নদীর কলকাল ধ্বনি মনকে এক অনন্য প্রশান্তি দেয়। দুপাশে পাহাড় আর তার মধ্যে দিয়ে বয়ে চলেছে কুলুকুলু শব্দে রিয়াং নদী। কি অপূর্ব নদীটি! না, মন মানছে না। শুধু ব্রিজের উপর থেকে নদীকে দেখে মন ভরছে না, ইচ্ছে করছে নদীর জলে পা ডুবিয়ে বসতে। তাই নেমে এলাম নদীর কাছে যাব বলে। যোগীঘাটে গোনা কয়েকটা বসত বাড়ি রয়েছে। সেতুর পাশে বসতি গড়ে উঠেছে যোগীঘাটে, সেখানেই থাকার জন্য হোমস্টে পেয়ে যাবেন। এছাড়া শিটং এর যে কোনো জায়গায় রাত কাটানোর জন্য হোমস্টেতে সুবিধা আছেই, সেখান থেকেও এসে অনেকে যোগীঘাট ঘোরে। এনজেপি বা শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে আসতে হয় যোগীঘাট। ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার মতো। দুটো রাস্তা ধরে আসা যায় যোগীঘাটে। প্রথমটা সেবক হয়ে আসা যায়, সেবক মংপু হয়ে, আর একটা রাস্তা হচ্ছে রোহিণী কার্শিয়াং হয়ে আসা যায়। ইতিমধ্যেই আমি কিন্তু অলরেডি জলে নেমে পড়েছি, পা ডুবিয়ে বসে ভীষণ মজা করছি, ভীষণ আনন্দ করছি। কারণ এই কুলুকুলু শব্দে বয়ে চলেছে পাহাড়ি নদী, নুড়ি পাথরের মধ্যে দিয়ে, তার মাঝে পা ডুবিয়ে বসার যে কি আনন্দ! আর এত ফটোজেনিক, এত সুন্দর এখানে ফটো আসে, এত ভালো লাগে, মানে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। পাহাড়ের কোলে ছোট ছোট যে নদীগুলো, এগুলো অল টাইম আমার ফেভারিট। আমার এখান থেকে চলে যেতে তো মনই চায় না, মনে হয় এখানেই কোথাও থেকে যাই। কিন্তু যেতে তো হবেই, তাই যাওয়ার আগে আরো কিছু ছবি তুলে নিলাম মন প্রাণ ভরে। ছেলে বলছে, কেন তুমি এত ছবি তুলছো? প্রকৃতিকে উপলব্ধি করো না, অনুভব করো না। আমি বললাম, এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে চোখে তো ভরে নিলাম, মনেও ভরে নিলাম, কিন্তু এগুলোকে ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম। কারণ যখন ইচ্ছে হবে আমি তখনই এই জায়গাগুলোকে আবার আমি দেখতে পাবো, আর তখন আমার ভীষণ ভালো লাগবে। এখন আমাদের যোগীঘাট ছেড়ে যাওয়ার পালা। এবার আমরা যাব মংপুতে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় জায়গা মংপু। রবীন্দ্রনাথ ঠাকুর যখন মংপুতে আসতেন তখন মৈত্রী দেবীর এই বাংলোতে থাকতেন। এই বাংলোর নাম বর্তমানে রবীন্দ্র ভবন। আর এই বাংলোর গেটের পাশে দেখুন কি সুন্দর একটা ট্রি হাউস আছে। মংপুর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো
নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এর সংযোগ। 1938 থেকে 1940-এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর 4 বার মঙ্গুতে গেছিলেন মৈত্রীদেবীর আমন্ত্রণে। ওনাকে অনেক অনেক প্রণাম ও শ্রদ্ধা জানাই। এটা হলো মংপু রবীন্দ্র ভবন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর 4 বার এসেছিলেন। তো এখানে বসে উনি অনেক কবিতা, গল্প সব কিছু লিখেছেন। অনেক চিন্তা ভাবনা করতেন। এখানে মেনলি গরমের সময়টাতেই আসতেন। বর্তমানে মৈত্রীদেবীর এই বাংলোটি রবীন্দ্র ভবন মিউজিয়াম হিসেবে কনভার্ট করা হয়েছে। এখানে টেগরের পেন্টিং, ফটোগ্রাফস, তার লেখা গল্প, পোয়েম এবং তার ব্যবহৃত সমস্ত ফার্নিচারস রাখা আছে। কিন্তু মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ না, তাই আমি মিউজিয়ামের ভিতরে ছবি কিছু দেখাতে পারবো না। টিকিট কাউন্টার থেকে আমরা 20 রুপিস করে টিকিট নিলাম, আর তারপর আমরা এগিয়ে চললাম মিউজিয়ামের দিকে। মিউজিয়ামটিকে অল টাইম ক্লিন রাখার জন্য মিউজিয়ামের ভিতরে ঢোকার সময় কিন্তু জুতো খুলে ঢুকতে হয়। আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন ওয়েদার ক্লিয়ার ছিল, কিন্তু এখন অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে টিপটিপ করে। মংপু এই জায়গাটি যেমন এই রবীন্দ্র ভবনের জন্য বিখ্যাত, সেই রকম এটি শিংকনা চাষের জন্য বিখ্যাত। বন্ধুরা, মংপু ঘোরার পর আমরা এবার এলাম তাকদাতে। বন্ধুরা, এটা হলো রাংলিয়া টি গার্ডেন। এই চা বাগানটি প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণ। সবুজে মোড়া পাহাড়ের ঢালে সারি সারি চা গাছ, মেঘ আর নির্মল পাহাড়ি বাতাস মিলিয়ে এখানে তৈরি হয়েছে এক অপার্থিব পরিবেশ। এটি দার্জিলিং এর অন্যতম ঐতিহ্যবাহী চা বাগান, যা বিশ্বজুড়ে উৎকৃষ্ট মানের দার্জিলিং চায়ের জন্য পরিচিত। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বাগানের রূপেরও নানা রকম চেঞ্জ হয়। বসন্তে কোমল সবুজ পাতার সমারোহ, আর বর্ষায় নেমে মেঘে ঢাকা পাহাড় যেন এক স্বপ্নের দৃশ্য। এখানে ঘুরতে এলে শুধু চা বাগানের অপরূপ সৌন্দর্যই নয়, পাহাড়ি জীবনযাত্রা, চা পাতা তোলার দৃশ্য এবং প্রকৃতির শান্ত স্নিগ্ধতা কাছ থেকে অনুভব করা যায়। প্রকৃতির শান্তি ও দার্জিলিং এর আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে রাংলিয়ার চা বাগান অবশ্যই একবার ঘুরে দেখার মতো একটা জায়গা। আমার তো রীতিমতো গান গাইতে ইচ্ছা করছে। आगे आगे चले हम, पीछे पीछे प्रीत मितवा। বন্ধুরা, এখন আমরা চলেছি তাকদা অর্কিড সেন্টারে। আগের বছর যখন এসেছিলাম সেদিন থার্সডে ছিল, এই সেন্টারটি সেদিন বন্ধ ছিল, তাই আজ অবশ্যই এটা দেখবো এইরকম একটা ভেবেই এসেছিলাম। দার্জিলিং জেলার তাকদা নামক ছোট পাহাড়ে তাকদা অর্কিড সেন্টারটি এশিয়ার অন্যতম সেরা অর্কিড নার্সারি। প্রায় শতাধিক বিরল ও বহিরাগত হিমালয় প্রজাতির অর্কিড এবং ঔষধি গাছ নিয়ে এটি তৈরি হয়েছে। এখানেও একটি কমলালেবুর গাছ, এবং গাছে দেখলাম কমলালেবু হয়েও আছে, কিন্তু কোয়ালিটি অতটা ভালো ছিল না। চারিদিকটা কি সুন্দর সবুজ গাছপালা সারি সারি দিয়ে সুন্দর করে সাজানো আছে, খুব সুন্দর লাগছে ভেতরটা। আর মাঝখানে রাস্তাটায় নুড়ি পাথর ছড়িয়ে রেখেছে, খুব ভালো লাগছে কিন্তু এর মধ্যে দিয়ে হাঁটতে। এখানে কাঁচের গ্রিনহাউসের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে খুব যত্ন সহকারে দুর্লভ প্রজাতির অর্কিড চাষ করা হয়। বর্তমানে এটি সরকারের বন বিভাগের অধীনে রয়েছে। আর এই অর্কিড হাউসটি তাকদা সেনানিবাস এলাকায় রাংলিয়া টি গার্ডেনের খুব কাছেই আছে। এখন সামার সিজন চলছে বলে
হয়তো এখানে গাছপালার সংখ্যা একটু কম আছে দেখলাম। আমার মনে হয় উইন্টার সিজনে অনেক বেশি আরও ফুল ফোটে, আরও গাছপালা বেশি থাকে। শীতল আবহাওয়া অনেক প্রজাতির অর্কিডের জন্য ফুল ফোটার উপযোগী। নভেম্বর থেকে মার্চের মধ্যে বেশিরভাগ অর্কিড পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় দেখা যায়। গরমকালে গাছগুলো সবুজ আর সতেজ থাকলেও অনেক প্রজাতির ফুল কম ফোটে, তবে একেবারেই যে দেখতে পাবেন না তা না, কিছু কিছু ফুল গরমেও ফোটে। আমার মতে আপনি যদি রাংলিয়ট অর্কিড সেন্টারে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে ডিসেম্বর থেকে মার্চ সাধারণত অর্কিড দেখার জন্য সবচেয়ে সুন্দর সময়। এই জায়গাটি প্রকৃতি প্রেমিকদের জন্য একটি দারুণ জায়গা। আপনি যদি তাকদা ঘুরতে যান অবশ্যই এই কেন্দ্রটি ঘুরে দেখতে পারেন। চারপাশে শান্ত পরিবেশ আর মনোরম সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, তাকদা অর্কিড সেন্টার দেখে আমরা এখন এগিয়ে চলেছি রামপুরিয়ার উদ্দেশ্যে। অলরেডি আকাশের মুখ ভারী, টিপটিপ বৃষ্টি পড়ছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ বন্ধুরা।